শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে সংকুচিত করে দিয়ে আমাদেরকে জাতির বোঝায় পরিণত করার চেষ্টা করেছে। এই পর্যায়ে আমি আলোচনা করতে আমন্ত্রিত জানাচ্ছি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শেখ শাহ মোহাম্মদ শামসুদ্দিন গাজী, ফার ইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। All praises be to Allah, the created whole world. Alhamdulillahi rabbil alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidil ashrafil anbiya'i wal mursalin nabiyyina Muhammad sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa man tabi'ahum bi ihsanin ila yawmiddin. যুগ জামানা পাল্টে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। মহাবিজ্ঞানী আল বিরুনির স্মরণে আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া গুজার হচ্ছে এই জন্য যে ইসলামী জ্ঞান বিজ্ঞান এবং মানব সভ্যতা যতই বিকশিত হবে ততই আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের দাওয়াত সমগ্র পৃথিবীতে ছড়িয়ে পড়বে। সুতরাং সেরকম একজন মহান মনীষীর জীবন তত্ত্ব সম্পর্কে আলোচনার সুযোগ পাচ্ছি, সেজন্য সকলে বলুন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীকে যারা আলোকিত করেছেন, জ্ঞান বিজ্ঞানে যারা বিশেষ বিশেষ অবদান রেখেছেন, এর মধ্যে মুসলিম মনীষীদের বেশ কিছু অবদান, যা মধ্যযুগে মুসলিম গবেষকদের স্বর্ণযুগ বলা হয়। অথচ আজকে আমরা পৃথিবীতে মুসলমানরা জ্ঞান বিজ্ঞান থেকে দূরে সরে যাচ্ছি, যে জন্য আমাদের চালকের আসন নিচ্ছে বাতেল, পাশ্চাত্য সভ্যতা এবং আমাদেরকে দাসে পরিণত করছে। কিন্তু মধ্যযুগে পারস্য সহ এই মিডল ইস্ট কেন্দ্রিক যে জ্ঞান বিজ্ঞানের গবেষণা হয়েছিল, যার কারণে তারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন। বহু জ্ঞানবিদ, ওনাকে দা মাস্টার বলা হয়, ইউরোপীয় বিজ্ঞানীরা তাকে মাস্টার বলেছেন। বহু বিদ্যা বিশারদ, বহুমুখী জ্ঞানের প্রতিভা যার মধ্যে বিকশিত হয়েছিল, তিনি হলেন আল বিরুনি, যার নাম আবু রায়হান মোহাম্মদ ইবনে আহমদ আল বিরুনি, যিনি 973 খ্রিস্টাব্দে বর্তমান উজবেকিস্তানের খোরাসানে জন্মগ্রহণ করেন। জ্ঞান বিজ্ঞানে তার অবদান কতটুকু আমরা তার জ্ঞানের কিছু সামান্য অংশ আলোচনা করলেই বুঝতে পারব। তিনি একাধারে জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, গণিতবিদ্যা, জ্যামিতি, ভূগোলবিদ, ইতিহাসবিদ, পদার্থ রসায়ন, ভাষাবিদ, নৃতত্ত্ববিজ্ঞানী, দার্শনিক, মনোবিজ্ঞানী, ধর্মতত্ত্ব, কম্পারেটিভ রিলিজিয়ন, চিকিৎসা বিজ্ঞান সহ জ্যোতির্বিদ্যায় বিশেষভাবে পারদর্শী ছিলেন। আজকে আমরা লক্ষ্য করি, আমরা এক সাবজেক্ট থেকে পড়ে আসলে অন্য সাবজেক্টে আমরা ট্রান্সফার করতে পারি না। সায়েন্স থেকে ব্যাকগ্রাউন্ড না হলে সে ডাক্তার হতে পারে না, ইঞ্জিনিয়ার হতে পারে না, এই সাবজেক্টে যেতে পারে না। এটা হলো আমাদের যারা প্রভুরা আমাদেরকে প্রভুত্ব করেছে, আমাদের জ্ঞানকে সংকীর্ণ করে দিয়েছে, আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে আমাদেরকে সংকুচিত করে দিয়ে আমাদেরকে জাতির বোঝায় পরিণত করার চেষ্টা করেছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখায় যে অবদান রাখা সম্ভব, সে দিক নির্দেশনা আমাদের সামনে উপস্থাপন করেছিলেন আল বিরুনি। এরকম ইতিহাসে অনেক অনেক মহাবিজ্ঞানীরা, বিশেষ করে মুসলিম বিজ্ঞানীরা সে অবদান রেখেছিলেন। সে মুসলিম বিজ্ঞানীদের মধ্যে আল খাওয়ারিজিমি, যিনি বিশেষ করে বীজগণিতের উপরে, তিনি বীজগণিতের জনক তাকে বলা হয়। ইবনুল হাইসাম, যিনি আলোকবিদ্যা, চোখের অপটিক্স, চশমা, পাওয়ার ইউজ করা, ক্যামেরা তত্ত্ব, আলোর গতি নির্ধারণ, প্রতিকৃতি, এগুলোর উপরে তিনি গবেষণা করে তিনি আজ বিশ্বে অমর হয়ে আছেন। এরকম করে জাবির ইবনে হাইওয়ান, তিনি রসায়নের জনক। ইবনুন নাফিস, তিনি বডির ভিতর যে রক্ত সঞ্চালন, এই রক্ত সঞ্চালন এর তত্ত্বটি তিনি আবিষ্কার করেছিলেন। আল জাজরি, যিনি যন্ত্রাংশের প্রতিফলন এবং প্রতিক্রিয়া কিভাবে একটা ঘূর্ণায়মান হয়, কিভাবে কাজ করে, এটার উপরে তিনি তার গবেষণা পেশ করেছেন।
আল ইদ্রিসি তিনি বিশ্ব মানচিত্রের সর্বপ্রথম রূপকার। বিশ্ব মানচিত্রের প্রথম তিনি একটি ছটক ফটা তিনি আবিষ্কার করে এই বিশ্ববাসীকে বিশ্ব মানচিত্র তৈরি করার মতো বিশেষ জ্ঞানের আলোক নির্দেশনা পেশ করেছেন। এভাবে ইবনে সিনা আপনারা জানেন চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে শৈল চিকিৎসা সহ তিনি প্রায় 400-এরও অধিক বই লিখেছেন এই চিকিৎসা বিজ্ঞানের উপরে। সেইরূপে আল জাহরাউদ তিনি শল্য চিকিৎসার জনক তাকে বলা হয়। এভাবে আব্বাস ইবনে ফিরনাস তিনি প্রথম পাখির পলক তৈরি করে যে উড়া যায়, পাখি কিভাবে উড়ে এটার উপরে গবেষণা করে তিনি প্রথম উড়ন্ত বিদ্যার যে বিমান, এই পলক সিস্টেম বিজ্ঞান, এই বিমান যাত্রার প্রথম চিন্তা চেতনা তিনি শুরু করেছিলেন। এভাবে মুসলমানদের জ্ঞান বিজ্ঞানের অনেকগুলো পর্যায়ে মুসলমানরা অবদান রেখেছিল, যার মধ্যে আল বিরুনি ছিলেন অন্যতম। আল বিরুনি বিশেষ করে সুলতান মাহমুদ গজনির সঙ্গে ভারত সফর করেছেন এবং 1017 থেকে 1030 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতে তিনি অবস্থান করেছিলেন। এই দীর্ঘ সময়ে তিনি ভারতীয় ভূগোলের এই যে ওয়েদার, ভারতীয় কালচার, সংস্কৃতি, ধর্মতত্ত্ব এবং পৃথিবীর, বিশেষ করে তিনি তো একজন পর্যটক ছিলেন উচ্চ মাপের, তিনি পৃথিবীর বিশেষ করে ইউরোপ, মধ্যপ্রাচ্য, তখন আমেরিকার জন্মভাবে হয়নি, তো এই বিভিন্ন বিশেষ করে আফ্রিকা বিভিন্ন রাষ্ট্র ঘুরেছেন। এরপরে তিনি এই সকল জ্ঞানকে একত্রিত করে, জ্ঞানের আলোকগুলোকে একত্রিত করে মুসলিম এবং এরকম ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্য সহ আফ্রিকার বিভিন্ন জ্ঞান বিজ্ঞানী পণ্ডিতদের মধ্যে তিনি ঐক্যের বন্ধন তৈরি করে জ্ঞানকে, গবেষণাকে আরো সমৃদ্ধ করার জন্য তিনি চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি কম্পারেটিভ রিলিজিয়ান, বিশ্ব ধর্মতত্ত্বের উপরে উদার গবেষণা করেছেন এবং বিভিন্ন যুক্তির মাধ্যমে তিনি ধর্মের যে বিষয়গুলো সংশ্লিষ্ট রয়েছে, একই সঙ্গে ধর্মের যে ঐক্যের বিষয়টা তিনি প্রথম চিন্তা চেতনার মধ্যে রেখেছিলেন। এবং কম্পারেটিভ রিলিজিয়ান, ইন্টার যে ফেথ, যে বিভিন্ন ধর্মের মধ্যে সংযোগ এবং সম্পর্ক স্থাপন, সম্প্রীতি স্থাপন, এর উপরে তিনি কাজ করেছেন। তিনি কানুন আল মাসউদি নামক একটি গ্রন্থ রচনা করে বিশ্বের বিভিন্ন জাতি, গোষ্ঠী, ভাষা, জ্ঞান বিজ্ঞান এর উপরে তিনি গবেষণা করেছেন। এবং তিনি শুধু বিভিন্ন বিষয়ে মানুষের চিন্তা, মনোবিদ্যা, মানুষের সংস্কৃতি, কালচার কিভাবে আবর্তিত হয়, মানুষের ধর্ম চিন্তা, মানুষের চিন্তাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, মানুষের নৈতিকতার মানকে কিভাবে আরো ডেভেলপ করা যায়, মানুষের হিউম্যান বিং কালচার, মানুষের মনুষ্যত্বকে আরো বিকশিত করা যায়, মানুষের মধ্যে থেকে আরো প্রতিভাকে কিভাবে বিকশিত করা যায়, এই জন্য তিনিই সর্বপ্রথম তার থিসিসগুলোকে প্রণয়ন করেছেন এবং উপস্থাপন করেছেন। এই জন্য আমরা যারা শিক্ষার্থী রয়েছি, একমুখী শিক্ষা নয়, সকলমুখী শিক্ষার সমন্বয় করে নিজেকে বিশ্বের জন্য মহা উপকরণ হিসাবে তৈরি করতে হবে। পারমাণবিক বোমা যেভাবে পৃথিবীতে এক জায়গা পড়লে সারা পৃথিবীর উপর প্রভাব পড়ে, আমাদেরকেও সেভাবে শক্তিশালী করতে হবে। জ্ঞান বিজ্ঞানের আলোর প্রতিটি অঙ্গে, রত্নে রত্নে আমাদেরকে প্রবেশ করতে হবে। তাহলে আমরা নিজেদেরকে বিকশিত করতে পারবো, এই পৃথিবীতে অবদান রাখতে পারবো। এরকম সেমিনারে আমাদের অংশগ্রহণের উদ্দেশ্য হলো তাদের জ্ঞান বিজ্ঞানের, তাদের প্রতিভার এই আলোক ছটাগুলো আমাদের মধ্যে যখন প্রতিফলিত হবে, তাদের জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখা যখন আমাদের মাঝে আলোচিত হবে, তখন আমরা এর মাধ্যমে নিজেদেরকে মডিফাই করার সুযোগ পাবো, আমরা নিজেদেরকে ডেভেলপ করা, নিজেদেরকে রিকগনাইজ করার সুযোগ পাবো, ঠিক কিনা? সুতরাং আমরা যাতে করে এইরকম বিভিন্ন যত সেমিনার হয়, এই সেমিনারগুলো আমরা অংশগ্রহণ করব। এখান থেকে ভালো যে জ্ঞানগুলো রয়েছে সেগুলো আমাদের নিজেদের জীবনে সেটাকে প্রতিফলিত করার চেষ্টা করব। আমি বর্তমান শিক্ষা ব্যবস্থার চরম সমালোচনা এই জন্য করছি, কারণ বর্তমান শিক্ষা ব্যবস্থায় আপনারা দেখবেন এক বড় বৃহৎ শিক্ষিত বেকার জাতি তৈরি করছে, যাদের জ্ঞানকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে, উদার চিন্তা চেতনা এগুলোকে সংকীর্ণ করে দেওয়া হয়েছে, রাজনীতি বিশেষ এক অশিক্ষিত গোষ্ঠী বলা চলে বেশিরভাগই এদের হাতে তুলে দেওয়া হয়েছে। এরকম প্রতিটা ক্ষেত্রে
আমাদেরকে সংকুচিত করে দেওয়া হয়েছে। আমাদেরকে আর্টসে পড়লে সায়েন্সে ডাক্তার হওয়া যাবে না, ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার হওয়া যাবে না, কমার্স পড়া যাবে না, এইরকম কিছু অদক্ষ এবং যারা জাতির তাবেদার বলা চলে, তাবেদার এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে কুণ্ঠিত করে রাখা হয়েছে। অথবা আমাদের এখন সময় এসেছে, যারা বিভিন্ন চেয়ারে আমাদের যারা বসে আছেন, এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা ছিলেন, ঢাকা ভার্সিটির সম্মানিত ভিসি স্যার ছিলেন, আরও কয়েকজন ভিসি আসবেন, বিভিন্ন অ্যাম্বাসেডার আসার কথা রয়েছে, এবং আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষকগণ রয়েছেন, বিভিন্ন জ্ঞান বিজ্ঞানে পারদর্শী বিভিন্ন ভাইয়েরা রয়েছেন। আমাদের এই বাগানের ফুল, জ্ঞান বিজ্ঞানের ধারক বাহক আমাদের শিক্ষার্থী বন্ধুরা রয়েছেন। আপনার এই জ্ঞানকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা নিজেদেরকে তৈরি করুন, দেখবেন পৃথিবী আপনাদেরকে খুঁজে নেবে। এই জন্য আমাদের প্রতিটা কর্মমুখী শিক্ষা বাস্তবায়ন করতে হবে, আমাদেরকে উদ্যোক্তা তৈরি করতে হবে। এসব আর্টস বা বিভিন্ন সাবজেক্ট যেগুলো মানুষের প্রয়োজনে একবার পড়লেই হয়, এটার জন্য মাস্টার্স পর্যন্ত পড়ে শুধু একমুখী শিক্ষা আমাদেরকে আবদ্ধ করে রাখার সুযোগ নেই। যে সাহিত্যিক হবে, সাহিত্যিক তো জীবনের একটি ছোট পার্ট, অনেক বড় গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। শুধু সাহিত্য দিয়েই আমাদেরকে এক পাশে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই, শুধু ইতিহাস দিয়েই আমাদেরকে এক পাশে চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। এই জ্ঞান বিজ্ঞানের প্রতিটা ক্ষেত্রে আমাদের অবস্থান থাকতে হবে, ঠিক কিনা? সুতরাং আমাদেরকে এই বর্তমান পৃথিবী তথ্য প্রযুক্তির এই যুগে আমাদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে হবে। এই সমৃদ্ধ করার জন্য আমাদেরকে বহুমুখী শিক্ষা গ্রহণ করে আমরা পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য আমাদেরকে সিলেবাসকেও প্রসারিত করতে হবে, ঠিক কিনা? তো সেই আশাবাদ ব্যক্ত করছি। আর এই যাতে প্রোগ্রাম যাতে করে বেশি হয়, এই জন্য আমরা এরকম মহামনীষী যারা আছে তাদের জীবনীকে আমরা যখন স্টাডি করব, জীবনের প্রতিটা পাঠ যখন আমরা শুনবো তখন আমাদের জ্ঞান আরো বিকশিত হবে এবং আমরা বিভিন্ন বিষয়ে গবেষণার সুযোগ, চিন্তা চেতনা আমাদের মধ্যে তৈরি হবে। আমরা নিজেদেরকে ইন্সপায়ার করার সুযোগ পাবো, ঠিক কিনা? আমরা যখন মিডিয়ায় কথা বলি, বিভিন্ন বিষয়ে কথা বলি, আবার আমাদেরকে বাইন্ডিংসও দিয়ে দেওয়া হয় যে বিভিন্ন বিষয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে কথা বলা যাবে না। আপনি ন্যায় নীতির উপর থাকেন, তখন তো আপনার বিরুদ্ধে কেউ কথা বলবে না, বলবে? আপনি যখন জাতির কে কণ্ঠরোধ করার চেষ্টা করবেন, গণমাধ্যমকে কণ্ঠরোধ করার চেষ্টা করবেন, মানুষের স্বাধীনতাকে হরণ করার চেষ্টা করবেন, মানুষের বাক স্বাধীনতা হরণ করবেন, মানুষকে যখন কুণ্ঠিত করার চেষ্টা করবেন, তখনই তো জাতিকে এইভাবে কলাপসিক্যাল করার চেষ্টা করবে, ঠিক কিনা? আর যদি আপনি জাতির কল্যাণে অবদান রাখেন, যেভাবে মুসলমানরা অবদান রেখেছিলেন, হযরত ফারুক আজম তিনি গাছ তলায় বসে রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক কিনা? জাতিকে রক্ষা করা, তাদেরকে রক্ষা করার জন্য রক্ষা কবচ তৈরি করতে হয় নাই, তাদের সিকিউরিটি দেওয়ার জন্য ব্যবস্থা করার প্রয়োজন হয় নাই। কারণ কি? তারা জাতির সিকিউরিটি দিয়েছিল, তারা মানুষের কল্যাণে কাজ করেছিল। আর আজকে মানুষকে আবদ্ধ করে রেখে, মানুষের অধিকারকে হরণ করে, মানুষকে জুলুম করে যখনই আপনারা কাজ করার চেষ্টা করছেন, তখনই আপনাদের সিকিউরিটি লঙ্ঘিত হচ্ছে, আপনারা আপনাদের জীবন সংখ্যায় আপনারা ভুলে যাচ্ছেন। এমনকি রাষ্ট্র ক্ষমতা হারানোর সঙ্গে সঙ্গে পালিয়ে যেতে হচ্ছে জীবন নিয়ে। সুতরাং যদি আপনারা জাতিকে সম্মান করেন, জাতির আশা আকাঙ্ক্ষার মাধ্যমে জাতিকে আপনারা অগ্রদিকপাল হিসাবে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতে পারবেন, জাতিও আপনাদেরকে স্মরণ করবে, শ্রদ্ধা ভরে স্মরণ করবে, আপনাদের অবদানকে মূল্যায়ন করবে। আর যখন জাতিকে কুণ্ঠিত করার চেষ্টা করবেন, কণ্ঠরোধ করার চেষ্টা করবেন, জুলুম করবেন, স্বাধীনতা হরণের চেষ্টা করবেন, তখনই আপনাদের মাথার মধ্যে এই নিজেদের জীবন সংখ্যায় আপনারা পড়ে যাবেন। সুতরাং এই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, ঠিক কিনা? এটা থেকে যদি আমরা শিক্ষা নিতে পারি, তাহলে আমরা এই জাতিকে একটা সুন্দর সোনার বাংলাদেশ উপহার দিতে পারবো এবং বিশ্বময় আমরা অবদান রাখতে পারবো। জ্ঞান বিজ্ঞানে আজকে কেন আজকে পাশ্চাত্যরা অবদান রাখবে? কেন মুসলমানদের সে অবস্থান কোথায়? এর কারণ হচ্ছে মুসলমানরা আজকে ভোগ বিলাসে ডুবে গিয়েছে। জ্ঞান বিজ্ঞানে তাদের অর্থায়ন হয়, তাদের ওয়েল ডেভেলপ করে প্রভুত্ব দাবিকার, ক্ষমতা দাবিদার বিশেষ এক শ্রেণী। এটা যাতে না করতে পারে, এই জন্য আমাদেরকে জ্ঞান বিজ্ঞানে যত আমরা মুক্ত করতে পারবো, আমাদের অবদানকে শক্তিশালী করতে পারবো, এই শাখা অবদান রাখতে পারবো, তখনই আমরা আমাদের জাতিকে মুক্ত করতে পারবো, আমরা এক্ষেত্রে শক্তিশালী অবস্থানে যেতে পারি। বিশেষ করে আবু মুসা আরিফ বিল্লাহ স্যার এই অল্প সময়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম অংশগ্রহণ করেছেন এবং স্যার বিভিন্ন সময় উদার চিন্তা চেতনা, মুক্তা চিন্তা চেতনা,
এবং ঢাকা বিশ্ববিদ্যালয় আপনারা জানেন বিগত দিনে স্যার যে অবদান রেখেছেন আপনারা দেখেছেন, এবং স্যারকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা পদ থেকেও তাকে এই জালিম শক্তি, এই অপশক্তি স্যারকে কি অব্যাহতি দিতে বাধ্য করেছে। সুতরাং তারপর স্যার থেমে নেই, তার জ্ঞান বিজ্ঞানের স্বাক্ষর তিনি রেখে চলছেন। সেজন্য আমাদেরকেও জ্ঞান বিজ্ঞানে অবদান রাখতে হবে, আমাদের কার্যক্রমকে বেগবান করতে হবে। আমরা জ্ঞান বিজ্ঞানের প্রতিটা শাখায় আমাদেরকে অবদান রেখে এই জাতীয় কার্যক্রমে স্যার আছেন, তার সঙ্গে আমরা যারা সম্পৃক্ত হতে পারি, তাহলে কি আমাদের জ্ঞান বাড়বে। এরা তো মুরব্বী, এরা চলে যাবেন, কিন্তু তাদের দেখানো পথটা যখন আমরা অনুসরণ করতে পারবো, আমরা এরকম বড় বড় প্রোগ্রাম, সেমিনার, সিম্পোজিয়াম বিভিন্ন অর্গানাইজ আমরা করতে পারবো, এই জাতীয় প্রোগ্রামের অর্গানাইজ করতে পারবো, আমাদের মেধাকে বিকশিত করতে পারবো। সুতরাং আমরা আমাদের এই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছেন তাদের এই সময় দেওয়ার জন্য সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার ছোট আলোচনা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।